নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কের সান্ধ্যকালীন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একদম সম্পূর্ণ একটা অন্য জগতে, অন্য বিষয় নিয়ে আমরা লাইভে চলে এসেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন শ্যামল পাল। আমরা এসেছি একটা চিত্র প্রদর্শনীতে, অভিনব এই চিত্র প্রদর্শনী। প্রথমেই বলে রাখি, কারিকা, যার মূল প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন নন্দলাল বসুর ছাত্র। তার নাম শোভন সোম। তিনি ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী, চিত্র সমালোচক, প্রাবন্ধিক, কবি। যা বলা যায়, তিনি অবশ্যই এই কারিকার প্রতিষ্ঠাতা বলা যেতেই পারে। এবং এবছর 7ম বর্ষে পদার্পণ করলো এই চিত্র প্রদর্শনী। এবং এই চিত্র প্রদর্শনীতে আজ বহু চিত্রশিল্পীর আঁকা প্রদর্শিত হয়েছে। চলুন আমরা দেখি আজ এই অসাধারণ যে চিত্র প্রদর্শনী, যে তাতে কি কি ধরনের ছবি আছে, আপনাদের সঙ্গেও সেই বিষয়টা আমরা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গত 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী। কারিকা 7ম বর্ষে পদার্পণ করলো এই আর্ট এক্সিবিশন। প্রিন্টিং, ড্রয়িং এবং স্কাল্পচারের উপরে রয়েছে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। আমরা একটু ছবি দেখব এবং প্রখ্যাত চিত্রশিল্পীদের সাথেও কথা বলবো। আমরা সকলেই জানি যে খুব শহরতলিতে, পানিহাটিতে আমরা দেখতে পাচ্ছি এর আগেও বেশ কিছু চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেমন এখানে রয়েছে বিভিন্ন মাধ্যমের ওপর আঁকা বিভিন্ন ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ছবি আমরা দেখতে গেলে সুদূর কলকাতায় ছুটতে হয়। আমাদের পানিহাটিতেও কিন্তু আয়োজন করা হচ্ছে এমন সুন্দর চিত্র প্রদর্শনী। আমরা একটু আগে কথা বলবো, তারপরে অবশ্যই আমরা দেখবো আরো অনেক ছবি, খুব সুন্দর সুন্দর আঁকা ছবি, যেগুলো ব্যাখ্যা শিল্পী নিজেই দিতে পারবেন। আমরা তার আগে একটু কথা বলে নিই। আমরা একটু ম্যাডামের সাথে কথা বলি। দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং আমার অনেক দিনের অভিজ্ঞতা, কারণ আমি পাশ করেছি 84-এ, আর তারপর থেকেই শিক্ষকতাই আমার কাজ। মানে অ্যাকচুয়ালি আমি আর্ট হিস্ট্রির স্টুডেন্ট, কিন্তু আর্ট হিস্ট্রি মানে আমাদের আর্ট হিস্ট্রির সঙ্গে আমাদের এই ছবি আঁকাটাও চলে আর কি। মানে আর কারোর মেন সাবজেক্ট আর্ট হিস্ট্রি, কারোর মেন সাবজেক্ট পেন্টিং, কারোর হয়তো গ্রাফিক্স, এরকমভাবে একটা একটা করে মানে স্পেশালাইজেশনে সবাই চলে। তো আমার আর্ট হিস্ট্রি, কিন্তু আমার এখানে এক্সিবিশনটা করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত হবে তারা যাতে শিল্পের অ আ ক খ শেখার সাথে সাথে শিল্পের ইতিহাসটাও জানে। আর ইতিহাস যদি না জানে তাহলে ডেভেলপমেন্টে অনেক প্রবলেম হবে। নিজেকে একটা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কিন্তু আজকালকার দিনে শুধু ঘরে বসে ছবি এঁকে গেলেই হবে না। তার নিজেকে প্রকাশ করার জন্য তাকে প্রয়োজনে লিখতে হতে পারে, প্রয়োজনে বলতে হতে পারে, প্রয়োজনে কোথাও গিয়ে তার নিজের ছবিকে এক্সপ্রেস করতে হতে পারে। এই যে এক্সপ্রেশন দিতে গেলে তার কিন্তু শিক্ষার অত্যন্ত প্রয়োজন। তো এই শিক্ষাটাই হলো আর্ট হিস্ট্রি দিয়ে থাকে, বা তাদের ওই আর্ট হিস্ট্রির মাধ্যমেও একটা নিশানা দিয়ে দেওয়া হয় যে তুমি তোমার ছবি এইভাবে বলবে, বা তোমার ছবি তুমি কোন ধারার সঙ্গে তুমি নিজেকে একাত্ম করতে পেরেছো, যে ধারা দিয়ে তুমি তোমার ছবিটাকে এক্সপ্লেন করতে পারো, এইগুলো তুমি শেখো। এবং এইভাবেই কিন্তু তাদের ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়ানো হয়, ওয়েস্টার্ন আর্ট হিস্ট্রি পড়ানো হয়, বিভিন্ন যেমন ইজিপশিয়ান যে পেন্টিং বা স্কাল্পচার সেগুলো পড়ানো হয়, প্রাচ্যদেশীয়, পাশ্চাত্য, চাইনিজ, জাপানিজ সবই পড়ানো হয়। কিন্তু আর্ট হিস্ট্রি মানে তো আজকের কথা না, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আজকের সময় অবধি সেটা বিশাল পরিসর। এই পরিসর তো পড়ানো সম্ভব নয়। তো সেই পরিসরের থেকে কিছু কিছু অংশ তুলে একটা সিলেবাস বানানো হয় আর্ট কলেজগুলোতে, এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে
ওই পড়ানো হয়। তো এই পড়ানোর মধ্যে দিয়ে মানে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি যে তারা যাতে এই সাবজেক্টের উপরে একটা ইন্টারেস্ট তাদের গ্রো করে, এবং এই ইন্টারেস্ট গ্রো না করলে তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে না। এটা মানে অবশ্যই এটা আমার ব্যক্তিগত ধারণা। কোনো কেউ হয়তো বলতে পারেন যে শিল্পের তত্ত্ব পরে লেখা হয়েছে, আগে শিল্পী কাজ করেছেন। কিন্তু আমি যদি অতীতকে না জানি তাহলে তো আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া মানে এটা তো একটা ক্রিয়েশন। তো ক্রিয়েটিভিটির মূল ব্যাপারটাই হলো যে অতীত থেকে ভবিষ্যতে যাওয়ার রাস্তাটাকে সুগম করা। তো অতীতকে না জানলে ভবিষ্যৎকে সুগম করা যায় না। তো সেই কারণেই আর্ট হিস্ট্রি পড়া দরকার, এবং এক্সিবিশন করা তার সঙ্গে আর্ট হিস্ট্রি পড়া, মানে সেমিনারটাকে আমি এই জন্য যুক্ত করেছি যাতে প্রত্যেকে তার নিজের ছবি সম্পর্কে এখানে বলবে। কারণ এটা তার ট্রেনিং, যে সে যখনই তার নিজের ছবি সম্পর্কে বলতে শিখবে তখন সে শিখে যাবে যে অন্যের ছবি সম্পর্কে কি করে বলতে হয়। মানে আমি আমার নিজেরটা বুঝতে পারলে আমি অন্যেরটা বোঝার চেষ্টা করব, এবং সেই চেষ্টাটা করতে গেলে আমাকে আরো পড়াশোনা করতে হবে। তাদের একটা জায়গায় মোটিভেট করা, আর কিছুই না। যে তাদের মোটিভেশনটা যদি ওদিকে থাকে তাহলে সে এর মধ্যেই থেকে যাবে, তাকে আর হাতড়ে খুঁজতে হবে না। আজকাল যে অবস্থা, যে একজন ছেলে বা মেয়ে একটা সাবজেক্টে পাশ করছে, তারপরে সে তার সাবজেক্টে বেশি দূর এগোতে পারছে না, তখন সে নানান রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে যাতে এরা রিলিফ পায়, কারণ আমাদের ছবি আঁকা জিনিসটা ঠিক অন্য কোনো সাবজেক্টের মতো নয়। এখানে তাকে একটা মানে নির্দিষ্ট চেতনা নিয়ে চলতে হয়। সেই চেতনার বহিঃপ্রকাশ যদি তার ছবিতে না ঘটাতে পারে তাহলে সেই ছবি লোকে অ্যাকসেপ্ট করবে না। কোনো নকল নবিশি চলে না এখানে। তাহলে একটা ছেলে বা মেয়েকে একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্টে যেতে হলে তাকে যথেষ্ট মানে অনুশীলন শুধু করলে হবে না, তার সঙ্গে তার ক্রিয়েটিভ মাইন্ডকেও ডেভেলপ করতে হয়। আর ক্রিয়েটিভ মাইন্ডকে ডেভেলপ করার একটাই মাত্র জায়গা, সেটা হলো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা। শুধু কিন্তু শিল্প নয়, শিল্প সাহিত্য, তার সঙ্গে ধরুন সঙ্গীত, তারও একটা ইতিহাস আছে। এই সমস্ত কিছুর সঙ্গে রিলেটেড কিন্তু শিল্প। তার মধ্যে বিজ্ঞান কম নয়। আপনারা অবশ্যই এতদিন ধরে এইসব করেন, নিশ্চয়ই জানেন যে বিজ্ঞান কিভাবে শিল্পকলাকে বারবার মানে করেছে, আহ্বান করেছে তাদের সঙ্গে একটা রাস্তা দিয়ে চলার। যেমন ইমপ্রেশনিজম থেকে আমরা দেখতে পাই যে বিজ্ঞানের সঙ্গে শিল্পের একটা সম্পর্ক, কালার লাইট থিওরি, তারপরে ফ্রয়েডের থিওরি, এসব থিওরিগুলো শিল্পীদের বারবার 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 করে করেছে, এবং তারা বিভিন্ন ইজিমে তাদের এই ব্যাপারগুলোকে এক্সপ্রেস করেছেন। এই যে এক্সপ্রেশন শিল্পের মধ্যে, শিল্পের সঙ্গে বিজ্ঞানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু সাধারণভাবে বোঝা যায় না। কিন্তু আজকে একজন শিল্পী, তিনি সিগমুন্ড ফ্রয়েডের সমস্ত তত্ত্ব মানে স্বপ্ন বিজ্ঞান বুঝে গেলেন, তিনি পড়লেন, পড়ে সেটাকে ছবিটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি তো একটা তত্ত্ব পড়লাম মানে সেই ছবিটা অ্যাপ্লাই করতে পারবো না, সেটাকে আমার ছবিটা অ্যাপ্লাই করলাম। ধরুন একটা ইজিমে 4 জন শিল্পী আছে, 4 জনই সেই তত্ত্বটা পড়েছেন, কিন্তু 4 জনের ছবির কিন্তু বিভিন্নতা আছে। এই যে বিভিন্নতা কিন্তু সেই শিল্পীর নিজস্ব চেতনার থেকে বেরিয়ে আসছে, এবং সেই চেতনা তৈরি করা কিভাবে আমি সেটাকে অ্যাপ্লাই করবো আমার ছবিতে, সেটা কিন্তু খুব কঠিন কাজ। তার জন্য কিন্তু তাকে যথেষ্ট মানে চিন্তা ভাবনা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং ছবি দেখলে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এখানে আমার হাতের কাছে ছবি নেই, তাহলেই বুঝতে পারা যাবে যে তারা কতটাই। আমি সবসময় বলি ছেলে মেয়েদের যে দেখো, সবসময় যতটা দেখবে ততটা কাজ করবে, যতটা দেখবে ততটা কাজ যদি করো তাহলে দেখবে তোমার শিক্ষা সম্পূর্ণ হবে। আর যদি তুমি মনে করো যে ঠিক আছে পড়তে হবে না, আমি কয়েকটা ছবি আঁকলে আমার হয়ে যাবে, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছানো খুব দূর হয়ে যাবে। হ্যাঁ, এইটাই আমার আসলে এক্সিবিশনটা করার মূলে ছাত্রদের উৎসাহিত করা, আর কিছু নেই এর মধ্যে। যে যারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, তারা যাতে উৎসাহিত হয়, তারা যাতে বোঝে যে শিল্পের ইতিহাসের সঙ্গে শিল্পের কি সম্পর্ক, তার কতটা জরুরি উপলব্ধি আমাদের আনতে হবে, এই বিষয়টাই তাদের শেখাতে চেয়েছি। আর কোনো রকম কোনো এখানে নেই, কারণ এটা মানে পুরোপুরি ছাত্ররা ভবিষ্যতে ওরাই পুরো ব্যাপারটাকে চালাবে, আমি এরপরে সরে যাব, এবারে ওরাই করবে এটা। আমি ওদের জাস্ট পথটাই দেখালাম, এবারে ওরা করবে। আমাদের কারিকা তো আসলে মূলত কারুশিল্পীদের নিয়ে কাজ করার জন্য হয়েছিল। তো কারুশিল্পীদের নিয়ে আমরা কাজ করি। আমরা এর আগে একটা ওয়ার্কশপ করেছি, সেটা হলো ওই পটচিত্রকলার উপরে। আবার হয়তো একটা ওয়ার্কশপ হবে, সেই ওয়ার্কশপও আবার আমরা করব। তাছাড়া এডুকেশনাল ট্যুর করতে চাইছি, যাতে ছেলেমেয়েরা এডুকেশন মানে ছোট ছোট ট্যুর এখন, যাতে তারা গিয়ে কিছু শিখতে পারে ওখানে,
যে আমাদের এখানে অনেক আমরা এই রিসেন্ট বোধহয় কাল না যাব, যে টেরাকোটার মন্দির, তার টেরাকোটার স্টাইল, টেরাকোটার মন্দির কেন এখানে হলো, এইসব বিষয়গুলো তাদের বলা বোঝানো, মানে ওরকম একটা প্রয়াস নিয়েছি। এখন কতটা সাকসেসফুল হবো তা আমি জানি না। একেবারেই আমার এখানে একটা প্রশ্ন আপনার কাছে জানার বিষয়, যে একজন অভিভাবিকা হিসেবে এই যে ভবিষ্যৎ প্রজন্মের কথা বললেন, যেখানে আপনি বললেন পড়াশোনারও বিশেষ প্রয়োজন আছে, শুধু ছবি আঁকলেই হবে না, একটা জায়গায় পৌঁছতে গেলে, একটা ভাবনায় পৌঁছতে গেলে পড়াশোনার প্রয়োজন আছে। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা বা ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা, তারা কতটা পড়াশোনার প্রতি আগ্রহী শুধু ছবি আঁকার সঙ্গে? আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন, একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট তারা কিন্তু পড়ে না। এই ফার্স্ট ইয়ারে যখন এরা পড়তে আসে, মানে কলেজে, তখন এরা বলে কি যে আবার পড়তে হবে, আবার আর্ট হিস্ট্রি পড়তে হবে। আমরা ভেবেছিলাম এই লাইনে কোনো পড়াশোনা নেই, তো ছবি আঁকলেই হবে। কিন্তু আমি দেখেছি, যদি দেখুন টিচারের ব্যাপার, এটা টিচার তাকে কতটা এই সাবজেক্ট সম্পর্কে আগ্রহান্বিত করতে পারবে। আমরা কি করি, আমরা স্টুডেন্টদের বলি ঠিক আছে পড়ো, প্রথম দিকে দেখো না কিরকম লাগে, তারপরে তারা কিন্তু আস্তে আস্তে, দেখুন তারা তো ছবি আঁকার স্টুডেন্ট, আপনি তাদের সুন্দর সুন্দর ছবি দেখালেন, বললেন যে দেখো এটা ওখানে হয়েছিল, প্রাচীন গ্রিসে এরকম মূর্তি হয়েছিল, তো তোমার কিরম লাগছে। তো এবারে কি হলো, ওইখানেই কিন্তু সে ইন্টারেস্ট পেয়ে গেল। প্রাচীন গ্রিসের এত সুন্দর মূর্তি, তারা তো সুন্দরের পূজারী, শিল্পী মানে সুন্দরের পূজারী, তারা তো সৌন্দর্য ভালোবাসে বলে তাদের সৌন্দর্য চেতনার বহিঃপ্রকাশ করবার জন্যই তারা এখানে এসছে। তারা ওইগুলো দেখে না, মানে প্রথম দিকে তারা একটু অবাক হয়, তারপরে যখন আস্তে আস্তে যখন থিওরিটাও দেখে বা থিওরিটা শোনে, যেটুকু শুনতে চায় যে, তখন তারা কিন্তু আস্তে আস্তে আপ্লুত হয়। এবং তারা কিন্তু, আমি আপনাকে বলছি, যে ছেলে ফার্স্ট সেমিস্টারে হয়তো 6 পয়েন্ট পেয়েছে, সেই ছেলে এসে থার্ড সেমিস্টারে, ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে 10-এ 10 এরকম মার্কস পাচ্ছে। মানে ইন্টারেস্ট যদি একবার আপনি গ্রো করিয়ে দিতে পারেন, তাহলে সে ছেলে কিন্তু পড়বেই আর্ট হিস্ট্রি। আর্ট হিস্ট্রি পড়বে, সে নিজের তাগিদে পড়বে, আমার কিচ্ছু আর করতে হবে না, আমার শুধু তাকে রাস্তা দিয়ে ঠেলে দেওয়া, এই রাস্তায় তুই যা, ব্যাস। মানে আমরা অ্যাকচুয়ালি দেখুন, টিচার মানে তো অভিভাবিকা, আমি যেহেতু মহিলা অভিভাবিকা, এখন টিচারদের কাজই হলো তাই। মানে আগেকার দিনে যারা টিচার ছিলেন তারা তো তাই করতেন, তারা তো ওরকম ভাবে স্টুডেন্টদের কথা ইয়ে করেননি যে স্টুডেন্টটা ঠিক আছে, ওরা পয়সা দেয় আমার কাছে পড়ে, কিন্তু সেরকম জিনিস তো ছিল না। এখন বর্তমানে খুব বলতে খারাপ লাগছে যেগুলো হচ্ছে, কিন্তু আমাদেরও এই চেতনা নেই আর কি। আমরা তো এখন রিটায়ার্ড টিচার, আমাদের সেই চেতনা নেই। তো আমরা চাই যে স্টুডেন্টরা কিছু করুক, তাদের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকবো। আজকে আমার মাস্টারমশাই, তিনি স্বর্গত, কিন্তু উনি কিন্তু আমার মধ্যে দিয়ে বেঁচে আছেন। মানে আমি আজকে তার নাম করছি, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে জানাচ্ছি। তো সেই জন্যই বলছি যে এই বেঁচে থাকার এটাই রাস্তা। বেঁচে তো এমনি মানুষ থাকবে না, কিন্তু বেঁচে থাকবে তার পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে, এবং পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে ছেলে মেয়ের কাছে কিন্তু বেঁচে থাকা যায় না। বেঁচে থাকা যায় সুন্দর সুন্দর, যদি কেউ এরকম সন্তান তৈরি করতে পারে, তারাই কিন্তু তাকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, নিজে বেঁচে থাকা মানে মানুষের কাছে, আমরা কি বলি, মানুষ মরে গেল দুদিন, সবাই একটু কান্নাকাটি করলো, বাড়ির লোকেরা কান্নাকাটি করলো, ছবি রাখলো, মালা টাঙালো, বাৎসরিক হলো, শেষ। কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে থাকা তো সেটা নয়। আজকে এরা যখন বলবে যে ম্যামের কাছ থেকে একটু শুনেছিলাম, এটা আমার কাজে লেগেছে লাইফে, ওইখানেই বেঁচে থাকা, আর কোথায় বেঁচে থাকবো। তো এই জন্যই আমার মনে হয়, এই জন্য এই প্রয়াসটা আমি নিয়েছি। আমি জানি না কতটা ওরা নিতে পারবে, বা ওরা কতটা গ্রহণ করতে পারবে, বা ওরা আমাকে কতটা গ্রহণ করতে পারবে, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমি চেষ্টা করছি আর কি, এটুকুই বলতে পারি। ঠিক আছে, আমার নাম তপতী পাল দেবনাথ। অসংখ্য ধন্যবাদ আপনার এই পরামর্শের জন্য। একেবারে বহু মানুষের কাজে লাগবে, কারণ আমরা এখন দেখেছি যে প্রতিযোগিতার একটা বাজার হয়েছে সব ক্ষেত্রে। সেখানে কতটা চিত্রশিল্পী হয়ে ওঠার প্রয়াস থাকে আমি জানি না, তবে আপনি যে এই পরামর্শটা দিলেন যে যেমন অভিভাবক অভিভাবিকা যেমন বাড়ির মানুষজনও হয়, তেমনি শিক্ষক শিক্ষিকাও হয়, প্রত্যেকের একটা দায়িত্ব থেকে যায় তাদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, যাতে সেটার একটা ইন্টারেস্ট গ্রো করে, আগ্রহ তৈরি হয়, তার একটা বীজ বুনে দেওয়া, সেটার দায়িত্ব তাদের উপরও থেকে যায়। আপনার এই পরামর্শ আমার মনে হয় যারা বর্তমানে আঁকা শিখছে, একেবারে ছোট ছোট বয়স থেকেই যারা আঁকা শিখছে, তাদের অত্যন্ত কাজে লাগবে, এবং অভিভাবক অভিভাবিকাদেরও অত্যন্ত কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ। এটাই উচিত,
জানি না কি হয় এখন, তবে এখন তো সবই আমরা ব্যবসায়িক ভিত্তিতে ভাবি, একেবারে সেই জন্য। আমরা একটু জানার চেষ্টা করব এখানে যারা ছবি এঁকেছেন তাদের সাথে যদি একটু কথা বলতে পারি, তাহলে তার ছবিটা সে যদি একটু বলে দেয় তাহলে আমাদের দর্শকরাও খুব ভালোভাবে রিলেট করতে পারে। কারণ আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখবো বা তার থেকেও ভালো যিনি স্রষ্টা তিনি আরো ভালো করে বোঝাতে পারবেন। আমরা একটু সেরকম ছবি দেখবো এবং শিল্পীর সাথে কথা বলবো। বলুন এটা আপনার আঁকা ছবি। হ্যাঁ, এর মাধ্যমটা কি? এটার মাধ্যম হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক। এটাতে মেনলি আমি এখানে প্রেজেন্ট করেছি যে মাদার অ্যান্ড চাইল্ডের কনসেপ্টকে। অ্যাকচুয়ালি মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে বহু রকমের কাজ এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তো আমি এখানে নেচারের ভিত্তিতে আমি জিনিসটাকে দেখিয়েছি, তুলে ধরতে চাইছি। তো ওখানে আমার সাবজেক্ট হচ্ছে গাছ, এবং এই গাছের ভেতরে এখানে একটি মাতৃ জঠরকে আমি কল্পনা করেছি, যার জন্য এখানে যে ফিমেল ভাজাইনার যে সাইনটা সেইটা আমি এখানে রেখেছি। আর এইখানে বার্থটা যেটা হচ্ছে, যে চাইল্ড যে মাতৃ জঠর থেকে তো শিশু উৎপন্ন হয়, তো সেইখানে হচ্ছে এই চাইল্ডটা যে বেরোচ্ছে বা তার যে বার্থ হচ্ছে সেইটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার এইখানে আমি একটু এক্সপেরিমেন্টাল কাজটাকে করেছি, যে আমার পেজের ওপরে কিছু রং এবং অন্য কিছুর টেক্সচার দিয়ে ফার্স্টে বেসটা তৈরি করে তারপরে এটাকে আমি পেন দিয়ে পুরোপুরি ভাবেই আমার ছবিটাকে এঁকেছি। তো আমার কনসেপ্ট এখানে মাদার অ্যান্ড চাইল্ডই ছিল। তো প্রথম যেটাকে আমার মনে হয়েছিল যে একটা গাছের ভিত্তিতেও তো আমরা নেচারকেও তো অ্যাজ এ মাদার হিসেবে আমরা দেখাতেই পারি, এবং সেখান থেকে যে একটা নতুন ডাল বেরোচ্ছে, ফলে সেটাকেও আমরা অ্যাজ এ চাইল্ড হিসেবে সেটাকে প্রেজেন্ট করতেই পারি, মানে প্রকৃতির মধ্যে দিয়ে ওটাকে। আর আমার মানে নিজেও যে প্রকৃতি সমসাময়িক যে ছবিগুলো হয় সেইগুলো আঁকতে আমার বেশি ভালো লাগে, এবং এই গাছটাকে আমি কোথাও না কোথাও নিজের ভেতরে বা নিজের ছবিতে সবসময় ব্যবহার করি। আপনার অনুভূতিগুলো বিশেষত গাছ, মানে প্রকৃতির অন্যতম একটা মানে যেটা মেন এলিমেন্ট, যেটা ছাড়া বাঁচা যায় না, তো সেই গাছটাকেই বারবার হয়। আর এই গাছকেই তো আমরা এখন কাটছি, সেটা যে কি অবস্থা হচ্ছে সেটাও একটা বার্তা এর ভেতর থেকে। কত বছর ছোটবেলা থেকে? একেবারে ছোটবেলা থেকে। ম্যাম কিছুক্ষণ আগেই একটা মানে সেমিনার টাইপের করছিল, তো ওখানে আমি তাই বললাম যে কবে থেকে আঁকা শুরু করেছি সেটা মনে নেই, কিন্তু আমি আর্ট কলেজ পাস আউট, বিএফএ হচ্ছে আমার ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট 2017-এ, আর আমার মাস্টার্স হচ্ছে হিস্ট্রি অফ আর্টের উৎকল ইউনিভার্সিটি অফ কালচার থেকে, সেটার পাস আউট হচ্ছে 19-21। এটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে আপাতত। রাহুল কুন্ডু। একেবারে আমরা শিল্পীর ব্যাখ্যা দেখলাম, আর এখানে অনেক ছবি আছে, অনেক মাধ্যমের ওপর ছবি আছে। আমরা একটু ধীরে ধীরে ছবিগুলো দেখবো। আর আমরা আরেকটা ছবি দেখবো এবং তার ব্যাখ্যাটাও শুনবো শিল্পীর নিজের মুখ থেকে। আমি আবারও বলছি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো, যত যে দৃষ্টিভঙ্গিতে আমরা দেখবো শিল্পী বরঞ্চ সেটা ভালো বলে দেবেন। এটা আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, শিল্পী রাজীব সাহা তিনি উপস্থিত আছেন। আপনি বলুন, এটা কি মাধ্যমের ওপর এঁকেছেন? আপনার অনুভূতি? আমার পার্সোনালি প্রকৃতি খুব ভালো লাগে। তো নেচারের ব্যাপারে ফুল যদি আমি দেখি, ফুলটাতে আমি খুব সহজে নেচারের কাছে পৌঁছাতে পারি। তো সেখানে আমি এর জন্য ফুলটাকে ধরেছি। এখানেও আমার দুটো কাজ আছে আর ওখানে একটা কাজ আছে, তো প্রত্যেকটাতেই ফুল নিয়ে। আর মিডিয়ামটা ওয়াটার কালার আমার পার্সোনালি খুব পছন্দের, তো এর জন্য ওয়াটার কালারেই বেশি করার চেষ্টা করি। আর এখানে যদি কালার বলি, কালার নানান সময় যেটা আসে কালার, সেই সময় সেই কালারটা আমি ইউজ করার চেষ্টা করি। এখানে যেরকম ইয়েলো, গ্রিন, রেড এইগুলোর ওপরেই কাজ আছে, এটাতে তার সাথে আরও কিছু মিশেছে, ওইখানেও আরও কিছু মিশেছে। তো যখন যেটা মনে হয় যে এইটা দিলে এই কাজটা আরো ভালো হতে পারে, তখন আমি সেটাই ইউজ করি। আপনার ভাবনাতে যে রংটা মিশে থাকে সেটাই আপনি মানে রঙের কোনো বাধা ধরা নেই। যেমন প্রকৃতির সাথে যদি দেখি আমি, সেখানে রঙের কোনো বাধা ধরা থাকে না। তো সেই কারণেই আমিও যখন ছবিটা আঁকছি প্রকৃতি থেকেই ছবির আমি রং নিচ্ছি। তো সেই কারণে আমি চেষ্টা করি নানান রকম রং নিয়ে আমি সেটা। আমার নাম রাজীব সাহা। এই বিষয়টা নিয়েই এগিয়ে যাবেন ভবিষ্যতে, সেটা মানে আঁকার মধ্যে দিয়ে নিজের ভাবনা ফুটিয়ে তুলবেন? হ্যাঁ, আমি আঁকি প্লাস আমি গ্রাফিক ডিজাইনিংয়েও কাজ করি। আমি ইন্ডিয়ান আর্ট কলেজে 4th ইয়ারের স্টুডেন্ট এখন, তো দুটো নিয়েই কাজ করছি।
অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই ব্যাখ্যাগুলো আমরা যে বুঝতে পারছি বা শিল্পী নিজে যদি বলে দেন তাহলে আমাদের পক্ষে বোঝাটাও খুব সহজ হয় এবং আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই ছবিটা দেখতে পাচ্ছি অসাধারণ একটা ক্যানভাসের উপর, এর মাধ্যম এবং সমীর দাস, শিল্পী সমীর দাস, তাকেও পেয়ে গেছি আমরা। আগে তার কাছ থেকে শুনিনি তিনি কি ফুটিয়ে তুলতে চেয়েছেন, তার ভাবনায় কি রয়েছে। এই ছবিটার টাইটেল হচ্ছে ফেস টু ফেস। তো এইটা সাধারণত আমাদের ওই যুদ্ধ নিয়ে যেটা হয়েছিল আফগানিস্তানে সেটার উপর এটা করা হয়েছিল। তো এইখানে যে ফেসটা দেখানো হচ্ছে এটা তথাকথিত আমাদের ওই আল কায়দা যারা ছিলেন তাদেরকে দেখানো হয়েছে, এবং এখানে ওই মিডিয়ার উপরে একটা অ্যাটাক হয়েছিল। তো সেইগুলোকে মিলিয়ে এই ছবিটা করা, এবং ওই একটা যেহেতু দেশের মানে বিবাদকে দেখানো হয়েছে সেই কারণে কাটাতারের মতো করে কম্পোজিশনের স্বার্থে ওই কাটাতারটাকে ব্যবহার করা হয়েছে। তো বেসিক্যালি আমার মিডিয়াম হচ্ছে মিক্স মিডিয়া, এটাতে আমি কাজ করতে বেশি পছন্দ করি। এবং এখানে সারফেসের মধ্যে কিছু জায়গা আছে যেখানে বালি ব্যবহার করা হয়েছে এবং এগুলো টিস্যু পেপার ব্যবহার করা হয়েছে। আর তাছাড়াও কিছু কিছু জায়গা আছে যেগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে এফেক্টটা আনার জন্য। তো এবং সেখানে দাঁড়িয়ে এইভাবেই আর কি ওটাকে করা হয়েছে। এবং আমার মেনলি লাইনগুলো যেটা দেখছেন বা এখানে যে লাইনগুলো রয়েছে, তো এইগুলো আমার একটা বলতে পারেন খুব পছন্দের। তো সেই কারণে মোটামুটি কম বেশি প্রতিটা ছবিতে এটা ব্যবহার করার চেষ্টা করি, অন্যরকম ভাবে করার চেষ্টা করি, কিন্তু করি সাধারণত। যে কোনো আমরা চিত্র প্রদর্শনী, বড় সড়ো চিত্র প্রদর্শনীর আয়োজন দেখি সুদূর কলকাতায়। আমাদের এই শহরতলিতে এরকম সুন্দর প্রদর্শনীর আয়োজন, যেটা পরিসরে ছোট হলেও যেখানে অনেক সমৃদ্ধ রয়েছে, মানে সুন্দর সুন্দর ছবি আমরা পাচ্ছি ইদানিং আমরা পানিহাটির বুকে। কেমন লাগছে এই সুযোগটা? প্রথম কথা তো ধন্যবাদ জানাতে চাইবো আমি ম্যামকে এবং স্যারকে, কি তাদের সাথে আমরা ছবি দিতে পেরেছি এটা আমার কাছে অনেক গর্বের বিষয়। যেহেতু তারা আমাদের টিচার, তো তাদের সাথে একই মঞ্চে একই জায়গায় ছবি প্রদর্শনী করাটা আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় কথা, এরকম সোদপুরের বুকে আমরা কম বেশি অনেক এক্সিবিশনই দেখি, কিন্তু এইভাবে একটা গ্যালারিতে এক্সিবিশন করা, সেই পরিবেশটা, এবং সব থেকে এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা আর্ট হিস্ট্রিটাকে তুলে ধরা, বা সেমিনারের মাধ্যমে আমাদেরকে বলা হোক বা আমাদের বন্ধু বান্ধব কলিগরা যারা বলছেন, ম্যামরা বলছেন, তো এইটা অনেক বড় উপলব্ধি আমাদের কাছে। মানে এইখানে দাঁড়িয়ে মনে হয় কি সময়টা সময় নষ্ট বলে মনে হয় না কখনোই। এবং অন্যান্য এক্সিবিশনে আমরা গেলে পরে প্রথম দিন যাই, দ্বিতীয় দিন তারপরে বন্ধ থাকলো, বা একদম লাস্ট দিন হয়তো ছবি আনতে গেল, কিন্তু এখানে হয়তো ওই সেমিনারের তাগিদেই হোক বা একে অপরের সাথে আলাপ আলোচনা শৈল্পিক, সেই কারণেও প্রতিদিন আসা হচ্ছে। তো এটা বেশ ভালো, খুব ভালো। এমন একজন অভিভাবকের কাছ থেকে সুপরামর্শ বা আরো অনেক কিছু পাওয়াটা, সেটাও তো অনেক বড় পাওয়া। একদমই তাই। প্রতি মুহূর্তে স্যার ম্যাডামকে যেরকম আমাদের কোনো শুধুমাত্র ছবির ক্ষেত্রেই নয়, বিভিন্ন কারণে হয়তো ফোন করলে তাদের পাওয়া যায়, তাদের মতামত পাওয়া যায়। তো এটা অনেক বড় বিষয় আমাদের জন্য। আমার নাম সমীর দাস। আমরা আস্তে আস্তে আরো কয়েকটা ছবি দেখব এবং অনেক সুন্দর সুন্দর আমরা রং দেখতে পাচ্ছি, কিন্তু পেন্সিলের ওপর, পেন্সিল স্কেচের ওপর আঁকাও অসাধারণ ছবি আছে। যিনি এঁকেছেন তিনি কিন্তু একজন প্রবীণ মানুষ এবং তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং শিক্ষক বটে। আমরা দিলীপ স্যারের সাথে কথা বলবো, দিলীপ দেবনাথ। আমরা গত বছর এসেছিলাম, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, 7 নিউজে স্বাগত জানাই। আপনার এই যে প্রথমত ছবি আঁকা দেখে গত বছর আমরা আপ্লুত হয়েছিলাম, এবছর অনেক কম দেখছি, একটু আশাহত হলাম। আশা করি ভবিষ্যতে আরো দেখবো। আপনার গত বছর আমরা দেখেছিলাম পেন, ডট পেনের ওপর ছবি, প্রচুর ছবি দেখেছিলাম। আজকে পেন্সিল স্কেচের ওপর দেখতে, না এটা চাইনিজ ইঙ্ক, চাইনিজ লাইন ড্রয়িং মূলত। ছবির বিষয়বস্তুটা, যেহেতু আমার একটা বদনাম আছে, বদনাম হচ্ছে আমি নাকি হাত তোলা ছবি আঁকি। হ্যাঁ, তো এটা আমাকে ভাবিয়েছে। পরে দেখলাম দীর্ঘদিনের একটা সুপ্ত বাসনা, রাগ রাগিনীর উপর ছবি করব। সেই নিয়ে একটু পড়াশোনাও করলাম, করে দেখলাম মানে কি বলবো, ওই খড়ের গাদায় সুচ খুঁজে বেড়ানোর মতো। যা হোক, আমার যথাসাধ্য পড়াশুনো করে সবচেয়ে সহজ একটা রাগিনী তড়ি, এটাকে নিয়ে শুরু করলাম। তড়ি নিয়ে শুরু করেছি আমি। এটা মোটামুটি এই করোনা পিরিয়ডের কিছু আগে এটা আঁকা, কিন্তু আমি বার করিনি। তো হঠাৎ দেখলাম এটা একটা প্রদর্শনী আয়োজন করছে, তো আমি এখানে পরীক্ষামূলকভাবে এটা ফেললাম। এর যদি উতরে যাই তো উতরে গেলাম। হ্যাঁ, তো সেই হিসাবে ফেলা। এবং দেখলাম যে তড়ির রাগটা মূলত প্রেম, প্রীতি, ভালোবাসা, বিরহের রাগ। সুতরাং সেক্ষেত্রে রাধাকৃষ্ণ হচ্ছে আমার কাছে উপজীব্য দুই পাত্রপাত্রী। হ্যাঁ, সেই হিসাবে
একটা মিলনের, একটা বিরহের, দুটো ছবি আমি দিয়েছি, দুটোই লাইন ড্রয়িং। এবং এটার মধ্যে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রতীক, যেমন এখানে সাপটা রাখা আছে, এই সাপটাকে সম্পূর্ণভাবে মানে কামের প্রতীক হিসাবে রাখা আছে। কিন্তু ওই যে গানটা আছে না, যে জলে নামবো সাঁতার কাটবো কিন্তু চুল ভেজাবো না, তাই এটা বৈষ্ণব সাহিত্যে রাধা এবং কৃষ্ণের যে মিলন যে ব্যাপারটা, সেটা অনেকটা সেরকম, যদিও সেটা বিকৃত রূপ বিভিন্ন মানুষ দিয়েছেন, কিন্তু সেটাকে নিয়েই আমি আমার জয়যাত্রাটা শুরু করেছি। এখন সার্থক হবে কি হবো না বা কতটা হলাম, এটা দর্শক এবং আপনারা। তা কেন, শিল্পী সার্থকতা তো তার নিজের ভাবনায় যে সেটা তো ফুটিয়ে থাকে না, না, বিষয়টা হলো স্রষ্টা এবং দ্রষ্টা। স্রষ্টার স্বাধীনতা থাকবে, দ্রষ্টারও স্বাধীনতা থাকবে। এই দুই স্বাধীনতার যদি অভিমুখ একত্রিত হয় তাহলে বলছি আমি সার্থক, আদারওয়াইজ নট, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, সুতরাং সেটা যদি হয় তাহলে ভালো, তাহলে আমি উত্তরে গেলাম, পাশ করলাম। আর যদি না করে থাকি, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিদ্যা স্কুলে, তার পাশাপাশি এই এক অসাধারণ ছবি আঁকা। আজকে এই প্রদর্শনীতে আপনি একজন শিক্ষক, আপনার অনেক স্টুডেন্টরা, অনেক ছাত্ররা বা ছাত্র সম সন্তানরা এখানে তাদের প্রদর্শনী আছে, কেমন লাগছে তাদের আঁকা ছবি দেখে বা তাদের এই সৃষ্টি দেখে? আপনার কি অনুভূতি? না, অনুভূতি ব্যাপারটা হলো, আমি একটা জিনিস, আমার ছবি হচ্ছে মানে বিষয়বস্তু নিয়ে ছবি। আমার যেখানটাই যাক না কেন, যে লাইনটাও টানি না কেন, সেটা মার্ক্সবাদকে ফলো করি, তার প্রতিষ্ঠা, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে আমি সেটা তো পাই না, আমি চাপাই না। কারণ চন্দন আমার ছাত্র, ও জানে যে আমি যতদিন স্কুলে ছিলাম এরা কেউ জানতে পারেনি যে আমার এই শৈলীর ওপর আমার কিছুটা কর্তৃত্ব আছে। আমি বলিনি, যে বিষয়টা পড়াতাম ওই বিষয়ের মধ্যে আমি নিবিষ্ট থাকতাম, তার বাইরে নয়। কখনো ধরা পড়ে গেছি, যখন ধরা পড়ে গেছি এই আজকে মানে এদের এই যে আঁকা প্রদর্শনী আমাদের পানিহাটির বুকে হচ্ছে, যেটা আমরা শুধু কলকাতায় যেতে হয়, শহরে যেতে হয়, সেখানে এইখানে এই অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা চিত্র প্রদর্শনীর আয়োজন। এখানে প্রসঙ্গত বলি, পানিহাটি মিউনিসিপ্যালিটিতে যে লোক সংস্কৃতি ভবন, তার নিচের তলায় আমরা একটা এক্সিবিশন করিয়েছিলাম, এবং সেটা মনোরঞ্জন বাবু যখন চেয়ারম্যান, তার প্রচেষ্টাই ওটা করেছিলাম। এখনো গেলে দেখতে পাবেন যে ওখানে বাটামগুলো লাগানো আছে, হুক লাগানো আছে, সবকিছু। কিন্তু পরবর্তী যারা এসছেন, কি বলবো, থুতুটা ওপরে ফেললে নিজের মুখে পড়বে, বলতে পারছি না। সুতরাং সেটাকে এখন ওই কি সমস্ত খাজাঞ্চিখানে পরিণত করেছে, সোজা কথা। সুতরাং এখানে কি বলবো, কার কাছে বলবো? পানিহাটিতে একটা এত মানব সম্পদের সমৃদ্ধ একটা অঞ্চল, সেখানে একটা যারা করে তো পারফর্মিং আর্টের জন্য একটা জায়গা করে দিই, দুটো পারফর্মিং, অথচ চিত্রকলা বা এই সমস্ত ব্যাপারে তারা বিমুখ, যেটা ছিল সেটাকে তারা বন্ধ করে দিয়েছে। এর দুঃখের কথা কি বলবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দিলীপ স্যারের সাথে কথা বললাম, দিলীপ দেবনাথ, তার আঁকা ছবি দেখলাম। আমরা আর কয়েকটা ছবি দেখি, অসাধারণ আরো অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানটায় স্যারের যেমন ছবি আছেন, তেমনি এখানে একেবারে তরুণ প্রজন্মের অনেকে রয়েছেন। ফার্স্ট ইয়ারে করতে হয়েছে, এই ছবিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা এই ছবিটি প্রথম হয়েছে, না না, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কিন্তু খুব স্কিল ভালো। এই আরেকটা ছবি আছে এখানে, এই ছবিটি এঁকেছেন রিতম শাসমল। তার আরো আরেকটি ছবি আমরা দেখে নেব, একেবারে প্রথম বর্ষের পড়ুয়া। প্রথম বর্ষের পড়ুয়ার এত সুন্দর আঁকা ছবি এখানে প্রদর্শিত হয়েছে, যেটা দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। রিতম শাসমল শিল্পী এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, তাহলে তার কাছ থেকেই তার অনুভূতিটা আমরা জানতে পারতাম। কিন্তু যেটা দেখে আমাদের চোখ মন সবকিছুরই আরাম দেয়, এই এত সুন্দর ছবির প্রদর্শনী, যেটা পানিহাটিতে এই মুহূর্তে আপনারা যে ছবি প্রদর্শনী দেখছেন, সেটা জলসা ঘরে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে এই চিত্র প্রদর্শনী আমরা এর আগেও দেখেছি, তবে আরো বড় পরিসরে আশা রাখবো। এবং এখানকার এই মুহূর্তে এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন তারাও সবাই আগ্রহী এবং তারাও সবাই আপ্লুত। যেখানে এখানে একজন মানে ডক্টর
তপতি পাল দেবনাথ, তার পরামর্শ পাচ্ছেন সব দিক থেকে। এই জলসাগরে আয়োজিত এই চিত্র প্রদর্শনী আমরা এবার ভাস্কর্য দেখতে পাচ্ছি তরিত কুমার দাস, তার আঁকা এই ভাস্কর্য। আমরা প্রথমেই বলেছিলাম শুধুমাত্র পেইন্টিং নয়, ড্রয়িং এবং স্কাল্পচার আর এগুলোও রয়েছে এখানে। সুতরাং এখানে যারা তাদের এই ভাবনা ফুটিয়ে তুলেছেন, তাদের সৃষ্টি তুলে ধরেছেন, অবশ্যই এটাও তরিত কুমার দাস। অসাধারণ একটি স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সংস্কৃতির পীঠস্থান আমাদের পানিহাটি, সেই পানিহাটির বুকে দাঁড়িয়ে এত সুন্দর একটা চিত্র প্রদর্শনী, যেটা সত্যি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং আরো বড় পরিসরে হোক আমরা আশা করব। আমরা এখানে টিঙ্কুদা বলেই ডাকি আমি, ভালো নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ। আমরা টিঙ্কুদা অসাধারণ একজন শিল্পী, আপনারা সবাই চেনেন। আমরা তার একটা কথা শুনবো, তার পরামর্শ শুনবো এবং বার্তা শুনবো। দাদা, এই যে আমাদের পানিহাটির বুকে ছোট পরিসরে হলো এতটা রিচ, এতটা সমৃদ্ধ, নবীন প্রজন্মের, তরুণ প্রজন্মের শিল্পীরা তাদের এই সৃষ্টি তুলে ধরেছেন, স্কাল্পচার থেকে শুরু করে পেইন্টিং, কি বলবেন, কেমন লাগছে? আচ্ছা, আমি এদের সাথে বিশেষ করে শ্রদ্ধেয় তপদিদি আর আমার প্রথম শিক্ষক, শিল্প শিক্ষক শ্রদ্ধেয় শ্রী দিলীপ দেবনাথ, এদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমার আমি একদম প্রথম ছবি আঁকার যে ব্যাপারটা পারে সবগুলো আছে বা কলেজ আছে, আমি প্রথম একদিন একদম আমার এক্সপিরিয়েন্স একটা ছোট্ট শেয়ার করছি। আমাদের স্কুলে, মসজিদ স্কুলে স্যার অন্য সাবজেক্টে পড়াতেন, হিস্ট্রি। একদিন হঠাৎ বলে তোমাদের একটা জিনিস দেখাবো। স্যার নিয়ে এসেছিলেন একটা ছোট এই কার্ড, তারপরে রং ঢং, আমাদের বোধহয় একটা কোনো ক্রাফটের ক্লাস ছিল। স্যার, আমি ওই সত্যি প্রথম ফ্রম কোর অফ মাই হার্ট বলছি, এটা ফেললেন। আমি কোনো আগে কোনো করতাম না। তারপরে তুলি দিয়ে যে ওই জিনিস করা যায়, আমি তখন থেকে আমার বীজটা বপন হয়ে গেল ভিতরে। আগে ক্যালেন্ডার দেখে ওই রবীন্দ্রনাথ, যাই হোক, স্যারের থেকে আমি ভীষণ ভালো পরামর্শ পেয়েছি। জীবনে চলতে গিয়ে অনেক কিছু আমার এখনো বলবো, আমার প্রথম বলবো কি, এটা বাস্তব, আমার প্রথম শিক্ষাগুরু। আচ্ছা, এইবারে হচ্ছে কারিকা হচ্ছে, আমি শুনেছি স্যারেদের দিদি এরা সব বা এরা যুক্ত। আমি হঠাৎ একদিন একটা হোয়াটসঅ্যাপে পেলাম, আমন্ত্রণপত্র। আমার বন্ধু কেকা সেনগুপ্ত, কেকা দে, ও হোয়াটসঅ্যাপ করলো। আমি বললো তখন যে বাহ, এটা দারুণ ব্যাপার তো, একটা কারিকা কাজকর্ম করছে। তখন আমি যে করেই হোক এইটা অন্তত আমি দেখতে আসবই। কারণ আমি কথাবার্তা বললাম, তারপর ওই কেকাকেই ফোন করলাম, বললো যে অনেক ইয়ং ছেলেরা কাজ করবে, দেখবে আছে। এবং এসে আমি সেই যে বসে গেছি, আমি তো এসে চলেও যেতেই পারতাম। সেই যে বসে গেছি, প্রত্যেকটা কাজ আমি খুঁটিয়ে দেখেছি, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক। সেটাই বলছি, এতক্ষণ বসে আছি মানে কেমন লাগছে বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেকটার মধ্যে একটা আমিও শিখলাম, এই ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে আমিও শিখলাম কি অসাধারণ কাজ করতে পারে। আমি তো দীর্ঘদিন এই ইতে আছি, বা লোকে বলে যে ভালো কাজকর্ম করি, সেটা অ্যানাদার থিং, কিন্তু আমিও শিখলাম, আমি শিখছি। খুব ভালো লাগলো। আমরা একটু কেকা ম্যাডামের সাথে কথা বলি, একটু না কথা বললেই নয়, কারণ আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই লাইফটা এখন যারা দেখছেন তারা তো দেখছেনই, ভবিষ্যতে পরেও তারা যারা দেখবেন তাদের মধ্যে অনেকেই আঁকার প্রতি আগ্রহী। আমি একটা প্রশ্ন না করেই পারছি না, সেটা হচ্ছে একেবারে
একেবারে বর্তমান যে সময়, সেই সময় দাঁড়িয়ে একটা প্রতিযোগিতা, সবকিছুতে একটা প্রতিযোগিতা, একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে। প্রত্যেকটা ছেলে মেয়েকে আঁকার স্কুলে যেতেই হবে, আঁকতেই হবে, কিন্তু কজন বড় শিল্পী হওয়ার ইয়েতে রয়েছে, এটাকে দৌড় বলবো না, তাগিদ রয়েছে কজনের মধ্যে, এটাকে আপনি কি বলবেন? না, ছোটবেলায় তো বাবা মা সেই আঁকার স্কুলে পাঠাচ্ছেন, বাচ্চারাও আসছে, শিখছে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যখন ক্লাস উঁচু হয়ে যাচ্ছে তখন তাদের আর আঁকার প্রতি আগ্রহ নেই। গার্জিয়ানদের তো থাকবে, মানে অভিভাবকরা যদি আগ্রহ করেন তবেই বাচ্চারা আসতে পারবে। তখন বলছে না, পড়ার সময় ছেড়ে ওকে আর আঁকাতে পাঠাতে পারছি না। কিন্তু বাচ্চাটা হয়তো খুব সুন্দর আঁকতো, হ্যাঁ, কিন্তু তাকে ইঞ্জিনিয়ারই বানাতে হবে, ডাক্তারই বানাতে হবে। এটা খুব খারাপ লাগে, কারণ একজন শিক্ষক না মন প্রাণ দিয়ে তার ছাত্রকে তৈরি করতে চেষ্টা করেন। আর এখন তো সত্যি সেইভাবে সব টিচাররাই কিন্তু আর্ট কলেজের পাশ করা না। তারা কিন্তু একদম ছাতার মতন স্কুলগুলো খুলে, হ্যাঁ, শেখাচ্ছে, আর সামান্য পয়সার বিনিময়ে। অথচ একজন শিল্পী যে বিনা মানে পয়সায়, সে কিন্তু একদম, সে কিন্তু স্টুডেন্ট পাচ্ছে না, বিনা পয়সায় পড়াচ্ছে কিন্তু সে স্টুডেন্ট পাচ্ছে না। কেন না, ওনার কাছে বেশি স্টুডেন্ট নেই, কিন্তু অল্প পয়সা দিয়ে আমরা শেখাবো, কিন্তু সে আর্ট কলেজের স্টুডেন্ট নয়। এটা মনে হয় ঠিক ভাবনা নয়, কারণ বাচ্চাদের অনেক ভুল ভ্রান্তি। আমরা জাজমেন্ট, ছবি যখন জাজমেন্ট করতে যাই বিভিন্ন জায়গায়, দেখি ছবির রং দেওয়া ভুল আছে, ছবির পার্সপেক্টিভ ভুল আছে, তখন আমাদের খারাপ লাগে যে বাচ্চাদের তো এগুলো দোষ নয়, দোষ হলো অভিভাবকদের কিংবা সেই সমস্ত টিচারদের। তো এগুলো বলা উচিত না, তবুও বলে ফেললাম। মানে এটা কি বলা যেতে পারে, ইচ্ছের অভাব নেই, উৎসাহিত করবার অভাব আছে, সেই জায়গা থেকে এই রকম একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে একজন শিল্পী। একদমই তাই, একদম তাই, একদমই তাই। মানে আর কি বলবো, বোঝাই তো যাচ্ছে। একটা আহ্বান রাখতে পারি? হ্যাঁ, কে কাঁদে? মানে আমি ইচ্ছে করেই এই প্রশ্নটা রাখলাম, কারণ এখান থেকেও অনেক কিছু শেখার আছে, এবং যারা ভুল করছে বা এটাও যে একটা বড় ভুল এখানে, যে এটাও যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের পানিহাটি কিন্তু সংস্কৃতির পীঠস্থান, এখানে সব ধরনের সংস্কৃতির মনস্ক মানুষ এবং সমৃদ্ধশালী মানুষ রয়েছেন। সেখানে ছোট পরিসরে একটা চিত্রকর্মশালা, অথচ এত সুন্দর সুন্দর আঁকা, সেটা যাতে ভবিষ্যতে আরো বড় হয়, পানিহাটির ছেলে মেয়েরাই যাতে অংশগ্রহণ করতে পারে, তার একটা দায়িত্ব আমাদের উপরও বোধহয় বর্তায়, আমাদের অভিভাবকদের উপরও বর্তায়। সেই জন্যই আমার এই প্রশ্নটা, আমি একটু এটাই মানে হয়তো এটা অনেক নেগেটিভ অর্থে হতে পারে বা অনেক কিছু খারাপ লাগতে পারে অনেকের, কিন্তু এটা ঘোর বাস্তব। আমি অন্তত তাই মনে করি। তাই আপনার কাছ থেকে এই পরামর্শটা আমি চাইলাম যে এটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কেন আমরা এখনো খুঁজে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওকালতি পড়া, এর পেছনেই দৌড়চ্ছি আমরা সাধারণত, কিন্তু এরকমও যে, অথচ ছোটবেলা থেকে সকলেই আঁকার স্কুলে যাচ্ছে, পড়াশোনার পাশাপাশি সেটারও প্রয়োজন আছে, কিন্তু সে ওইটুকুনি প্রয়োজনীয়তা যখন শেষ হয়ে যাচ্ছে, তারা যখন অন্য প্রফেশনে যাচ্ছে, তখন আঁকাটা কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মনে হয়তো কোথাও রয়েছে। এমনও দেখেছি আমরা, সম্প্রতি একটা চিত্রকর্মশালায়, চিত্র প্রদর্শনীতে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু এরকমই আমি অনেক ছাত্রছাত্রীদের দেখেছি, তারা অত্যন্ত ভালোবাসে আঁকতে, কিন্তু কোথাও যেন আমাদের একটা এই প্রজন্মে এত ব্যস্ততম হয়ে গেছি আমরা, সেখানে হারিয়ে যাচ্ছে তাদের শিল্পী সত্তাটা। সেজন্যই আপনাদের এই পরামর্শ, তপতী ম্যাডামের এই পরামর্শ, তাদের এই পরামর্শটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা দেখলেন পানিহাটির বুকেও কিন্তু এত সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন হয়, যেটার হদিশ অনেকেই জানে না। যারা এখনো পানিহাটিতে অনেকেই আছে যারা আঁকা শেখে, ছোট থেকে বড়, এখনো অনেক ছেলে মেয়েরা আছে। আর জ্যোতিপ্রকাশ দা কিছু একটা বলতে চাইছিলেন, একটু বলুন। যেটা হচ্ছে এই শেখার ব্যাপারে, সত্যি কথা বলতে কি, শিশু বয়সে তাকে তার মতো করে বেড়ে ওঠে, তারপরে যদি প্রবণতা দেখা যায়, প্রবণতা অনুযায়ী তো তখন তাকে অন্তত, এটা কিন্তু আমরা ভীষণ নেগলেক্ট করি, মানে এই শিল্পকলায় এসে বুঝেছি এই ব্যাপারটা কিন্তু একদম নেগলেক্ট করা ছোটবেলা থেকেই উচিত না।
কারণ শিল্প শিক্ষা দিলে সে যে বড় শিল্পী হবে সেটা কিন্তু না। কিন্তু তার একটা রুচিবোধ তৈরি হবে, মানে ইন দ্য সেন্স তার ভোকাল এক্সপ্রেশন বা বিহেভিয়ারাল যে সমস্ত ব্যাপারগুলো একটা কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে। সে যে বিরাট বড় গণেশ পাইন হবেন বা বিকাশ ভট্টাচার্য হবে একদমই না। হ্যাঁ, এবং সেইটা কিন্তু খুব গুরুত্ব সহকারে একজন সিনিয়র আর্টিস্টদের পর্যায়ে পড়ে গেছি এখন। সুতরাং বাবা মাকে সেইভাবেই কিন্তু একটু গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখতে হবে, এবং সবকিছুরই একটা মেথড আছে, সবকিছুর একটা মেথডিক্যাল ব্যাপার। তারপরে তুমি নিজের মতো করে তৈরি হও, কিন্তু এটা একটা মেথড তো আছে, মানতে হবে। এবং সেইটা যারা পারদর্শী তাদের কাছেই যেন ছোটবেলা থেকে দেয়, নাহলে পরবর্তীকালে কি হবে, যখন সেই ছেলেটি বা মেয়েটি বড় হচ্ছে তখন ফিল্ডে গিয়ে দেখবে সে শিল্পী না, অথচ ফিল্ডে গিয়ে দেখবে না আমি এই জায়গাটা তো এরকম ভাবে, তাদেরকে যেন আমরা ফাঁকি না দিই। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা খুব সুন্দর ছবি রয়েছে আমরা দেখলাম, আমরা তপতি ম্যাডাম, কেকা ম্যাডাম বা আমরা টিঙ্গুদার কাছ থেকে যে পরামর্শটা পেলাম সেটা এই চিত্র প্রদর্শনীতে এসে যত সুন্দর সুন্দর ছবি দেখলাম বা বিভিন্ন মাধ্যমে তারা তুলে ধরেছেন তাদের ভাবনাকে, সেটা দেখে যেমন আমরা সমৃদ্ধ হলাম, পাশাপাশি এটাও জানতে পারলাম যে একেবারে পড়াশুনো করতে হবে, শুধুমাত্র ছবি আঁকা নিয়েই থাকলে হবে না, সেটার বিষয়, এই বিষয়টা নিয়ে পড়াশুনো করতে হবে, জানতে হবে। আমাদের বিশাল পরিসর এই আঁকার একটা যে জায়গা রয়েছে, বিশাল পরিসর, সেখানে পড়াশোনাটারও যে অত্যন্ত প্রয়োজন, এই ভাবনাটাই কিন্তু আমাদের অভিভাবকদের ভেতরে থাকে না, বা যারা শিক্ষা দিচ্ছেন বা যারা শিক্ষক রয়েছেন তারা থাকে না। তাদেরকে সঠিক পথে, ছাত্রছাত্রীদের সঠিক পথে পরিচালনা করাটা অত্যন্ত প্রয়োজন। এবং এখানে এসে দেখলাম যে আমরা তরুণ প্রজন্মের বহু শিল্পী অসাধারণ ছবি এঁকেছেন, এবং এই জলসাঘরে আজকে যে চিত্র প্রদর্শনীটা অনুষ্ঠিত হচ্ছে 26শে জানুয়ারি থেকে আজকে 30শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হলো, সেটা আরো বেশি দিন হতেই পারে। এর খোঁজ কিন্তু অনেকেই জানেন না, কিন্তু আমরা 7 নিউজ এটাও তুলে ধরলাম যাতে পানিহাটির যে ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে না ভাবে যে তাদের ছবি, তারা যত সুন্দর সুন্দর ছবি আঁকছে সেটার কোনো প্রদর্শনীতে দেখার সুযোগ নেই, বা যেতে হলে সেই সুদূর কলকাতায় যেতে হবে বা সেখানে সুযোগ পাবে কিনা এই ভাবনাটা ভাবতে হবে। একেবারেই তা নয়, পানিহাটিতেও অত্যন্ত সমৃদ্ধশালী একটা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় প্রতি বছর। তারা যদি চায় সেখানে যোগাযোগ করতে পারে, তারা সেখানে সুপরামর্শ পেতে পারে, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। তাই আমাদের 7 নিউজের পক্ষ থেকে এই চিত্র প্রদর্শনীর খবরটাও তুলে ধরার চেষ্টা। তাই সংস্কৃতি থেকে খেলা দুনিয়া, বিনোদন জগৎ, এমনকি রাজনৈতিক খবর, সমস্ত কিছুর যদি আপডেট জানতে চান অবশ্যই নজর রাখুন 7 নিউজের পর্দায়। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।